আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সুইজারল্যান্ডে WEF এর শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা সাইডলাইন বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জার্মান চ্যান্সেলরের সহযোগিতার আশ্বাস। শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু, 1.5 সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বললেন ফখরুল, সবাইকে ধৈর্য ধরার পরামর্শ। এবং জাতীয় বাজেটে নৌখাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই বললেন বক্তারা, প্রান্তিক জীবনমান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে তিনি বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর। প্রধান উপদেষ্টা বলেন, তিনি 6টি কমিশনে দাখিল করা সংস্কার প্রতিবেদনগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 5:25 সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান প্রধান উপদেষ্টা। তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক MD আরিফুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে সংস্কারের উদ্যোগ আইন মন্ত্রণালয় নেবে না। এখন থেকে স্বচ্ছতার মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে। ট্রাইব্যুনালে বিচার আর নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 6 সদস্যের কাউন্সিল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেবে। যে কোনো আইনজীবী এই কাউন্সিলে বিচারক হতে আবেদন করতে পারবেন। উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। আগামী 3 মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় সংস্কার না করলে সংস্কার কমিশনের সুপারিশের কি হবে, সাংবাদিকরা জানতে চান আইন উপদেষ্টার কাছে। এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনই ডিসাইড করবে। নির্বাচন সংস্কারের কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না, সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে অবশ্যই এই সরকারের আমলে হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক বা মতবিরোধ নেই জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। গত সরকারের সময় করা সাইবার সিকিউরিটি আইনে চলা 113টি মামলা
2 সপ্তাহের মধ্যে, 25 জেলার 2500 রাজনৈতিক মামলা 1 সপ্তাহের মধ্যে এবং রাজনৈতিক সব মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনে জালিয়াতির সাথে জড়িতদের বিচারে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীতে মতবিনিময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্টে যারা নাগরিকদের হত্যা করেছে বেশিরভাগ মানুষ চায় তারা আর ক্ষমতায় না আসুক। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের কেউ অতীতের মতো কারচুপি নির্বাচন চায় না। নাজিব বেগ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি টকে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। আলোচনায় তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার প্রস্তাব দিয়েছে তার কমিশন। জানান, মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশও করা হয়েছে। আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। 40% নিচে ভোট পড়লে পুনঃভোটের সুপারিশ করেছে কমিশন। নির্বাহী বিভাগ যাতে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে না পারে সেই প্রস্তাবও করা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবকিছুর উপরে সংশ্লিষ্টদের সদিচ্ছাকেই বড় মনে করছেন তিনি। সকলেই চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে। তো আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতিবিদরা তারাও এটা তাদের উপলব্ধিতে আছে। গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনা। পরিস্থিতির উন্নতি হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসে স্থানীয় ও জাতীয় নির্বাচন করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। হঠকারী কোনো কিছু না করে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা সবসময় বেশি। রাহুল রায় রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে ছিল ব্যতিক্রমী আয়োজন গ্রন্থ আড্ডা। সেখানে প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বোধহয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে, অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি। ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নাই। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। মির্জা ফখরুল বলেছেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই সকল সংকট সমাধান সম্ভব। আমাদের সালাম সাহেব, রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নৌপরিবহন নাব্যতা ফেরানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতে জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই। রাজধানীতে নৌপরিবহন ও নাব্যতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে বক্তারা পরিবেশ প্রতিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নৌপথ পুনরুদ্ধারে গুরুত্বারোপ করেন। প্রান্তিক জীবনমান উন্নয়নে, নৌ যোগাযোগ উন্নয়নে জোর দেন বিশিষ্টজনরা। আলিমান রাজির রিপোর্ট।
দক্ষিণ এশিয়ার ভাটি অঞ্চল খ্যাত বাংলাদেশ প্রকৃতিগতভাবে নদীমাতৃক দেশ। হিমালয় ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থান থেকে উৎপন্ন অসংখ্য নদী এসে ঢুকেছে বাংলাদেশে। নদীর উর্বর পলির কারণে আবহমান বাংলা খ্যাতি পেয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা। তবে দখল, দূষণ আর অপরিকল্পিত উন্নয়নে যুগের পর যুগ নাব্যতা কমার পাশাপাশি কমেছে নৌপথের দৈর্ঘ্য। পরিস্থিতি উন্নয়নে নৌ পরিবহন ও নাব্যতা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে যথাযথ নদী ব্যবস্থাপনা ও নৌপথ পুনরুদ্ধারে জোর দেন বক্তারা। পৃথিবীর যে কোনো মানুষ যদি নদী পর্যবেক্ষণের জন্য আসে, বাংলাদেশে আসতে হবে, সেটাই। কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারি না, সেটা আমাদের একটা শৈথল্য ভাব আছে এদিকে। আমাদের কিছু ল্যান্ড রিক্লেমেশনের যে প্রজেক্টগুলো ভবিষ্যতে আমরা চিন্তা করছি, কিংবা আপনারা যেগুলো করতে চাচ্ছেন, সেখানেও আমরা কতটুকু ডিসিপ্লিন আমরা আনতে পারছি, কিংবা কার ইনভেস্টমেন্ট আমরা নিব, আমরা কি বাইরের ইনভেস্টমেন্ট বেশি নিব না দেশি ইনভেস্টমেন্ট বেশি নিব। যদি আপনার রক্ষা করতে চাই সমস্ত ধরনের আপনার অনাচার থেকে, অবিচার থেকে, তবে আমাদেরকে পরিবেশের ব্যাপারটাকে প্রধান দিতে হবে এবং আমাদের সেক্ষেত্রে জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ড্রেজিং যে হয়নি তা না, কিছু কিছু ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংয়ের ফলাফল শূন্যের কোঠায়। নৌপথ যদি আমি সচল করতে চাই, তাহলে আমাদের ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রয়োজন আছে। আমরা যদি নৌপথকে বেশি ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই পরিবেশের জন্য এটা অত্যন্ত সহায়ক হতো, কারণ আমার ফুয়েল কনজাম্পশনটা অত্যন্ত কম হতো। নৌ পরিবহনের জন্য পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এবং নিরাপদ, এই তিনটা উপকারকে আমরা কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারতাম। সভ্যতার অগ্রযাত্রার অন্যতম প্রধান অনুঘটক নদীর স্বাভাবিক প্রবাহকে সম্মান জানানোর পাশাপাশি সার্বিক সচেতনতা ও দায়িত্বশীলতার আহ্বান জানান বিশিষ্টজনরা। সুব্যবস্থাপনার অভাবে আমরা এই ড্রেস ম্যাটেরিয়ালসগুলা বঙ্গোপসাগরে ফেলতে পারছি না। এখন প্রায় 1.5 বিলিয়ন টন সেলিমেন্টেশন আসে উপর থেকে। আমরা এটাকে যদি পরিকল্পনা মাফিক ড্রেজিং করা যায়, প্রতি বছরে অন্তত একটা করে উপজেলা জাগতে পারে। যে কাজটি আমরা প্রাইভেট সেক্টর থেকে করছি আর সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে, তার একটা সমন্বয় দরকার, এবং সেই সমন্বয়টায় যত বেশি কথা বলবো তত কিন্তু উঠে আসবে। আমরা কিন্তু সবসময় কিন্তু বলি যে ড্রেজিং এক্সপেন্সিভ, কিন্তু এই এক্সপেন্সিভ ব্যাপারটা যে লম্বা সময়ের জন্য আমাদের জন্য একটা বিশাল সুফলের ব্যাপারে বয়ে আনছে এবং প্রকৃতি পরিবেশকে ভালো রাখছে, সেইটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমাদের এই দেশটা আমাদের ভালো রাখতে হবে, আমাদের নদীকে ভালো রাখতে হবে, প্রকৃতিকে ভালো রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে। আমরা সবাই যখন হাতে হাত মিলাবো, তখনই কিন্তু আমরা পরিবেশ প্রকৃতিকে যেমন ভালো রাখবো, আমাদের দেশটাকে ভালো রাখবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখবো। নদীর প্রতি যখনই আমরা যে অবিচার করি না কেন, সেই অবিচারটা আসলে একটা জীবনের প্রতি করা হয়। যারা প্রাইভেট সেক্টরে ড্রেজিং করেন, সরকারের প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত যে এমন একটা ব্যবস্থা করবে যেটা সুশাসন হবে, যেখানে আপনাদের কাজগুলোকে সরকার ফ্যাসিলিটেটও করবে, মনিটরও করবে। রাজনৈতিক বিবেচনায় যেন কাজ দেওয়া না হয়, সক্ষমতার বিবেচনায় যেন কাজ দেওয়া হয়। বেসরকারি খাতে সক্ষমতা গড়ে তোলাও সরকারের দায়িত্ব। কোনো ভবিষ্যতের কোনো চিন্তা নাই। আমরা রাস্তা বানাচ্ছি, বিরাট বিরাট ব্রিজ বানাচ্ছি, ওইটাই বিষয়, কিন্তু দ্যাটস নট ডেভেলপমেন্ট। আমরা উন্নয়ন দেখি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে হোয়াট আর উই ডুইং। মানুষের মানে এই উন্নয়নের কথা আমি বলি, যেটাকে আমি বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি হয়, সেটা করতে হবে এইসব চর এলাকায়, এইসব গ্রামে, এইসব প্রত্যন্ত অঞ্চলে যারা নদীর উপরে ডিপেন্ডেন্ট। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের সহযোগী ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল। আলিমান রাজদি, চ্যানেল আই, ঢাকা। এবারে বিরতির পর আবার আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নতুন যুগের ঘোষণা দিয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন যুক্তরাষ্ট্র নতুন যুগের দিকে এগোচ্ছে। তিনি আরও বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন প্রশাসনের সব কাজ নির্ভর করবে 3টি প্রশ্নের উত্তরের ওপর। সেগুলো হলো, এটা কি আমাদের আরও শক্তিশালী করবে, এটা কি আমাদের আরও বেশি নিরাপদ করবে এবং এটা কি আমাদের আরও সমৃদ্ধ করবে। যদি উত্তর না হয়, আমরা তা করব না। রুবিও বলেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। যুক্তরাষ্ট্রের সিনেটে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সদস্য মার্কো রুবিও সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। পররাষ্ট্রনীতির বিষয়ে রুবিও আক্রমণাত্মক হিসেবে পরিচিত, বিশেষ করে ইরান ও চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে তিনি। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে এবার সরিষা আবাদ হয়েছে বেশি। পাশাপাশি সরিষা আবাদকে কেন্দ্র করে ব্যাপক মধু সংগ্রহ শুরু করেছে মৌচাষীরা। তারা বলছেন, মৌমাছির পরাগায়নের ফলে ফলনও হচ্ছে বেশি। সরিষা আবাদ বৃদ্ধি ও মধু উৎপাদনে সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ফেরদৌস রবিনের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জের চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলায় এবছর ব্যাপক সরিষার আবাদ হয়েছে। ধানের পাশাপাশি এবার মাঘি ও 14 জাতের সরিষা আবাদ হয়েছে বেশি। কৃষক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার খরচ হয়েছে অনেক কম। পাশাপাশি মৌমাছির পরাগায়নের ফলে গতবারের চেয়ে সরিষার ফলন এবছর ভালো হবে বলে আশা করছেন তারা। আমাদের এই চলনবিলটা শস্যের আবাদ ভালো হয়, আবার অনুকূলে থাকে এবং আমাদের এই মাটির উর্বরতা ক্ষমতা খুব ভালো। এখন দেখতে দিন দিন শস্য আমার মনে খালি বেরিয়ে চলছে, আল্লাহ দিলে আমার খুব লাভ আমার। কৃষি বিভাগের পক্ষ থেকে চলনবিল সহ সিরাজগঞ্জ জেলায় সরিষা ও মধুর উৎপাদন বাড়াতে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে নির্বিঘ্নে সরিষার আবাদ করতে পারে। তো মাঠ পর্যায়ে এখন পর্যন্ত সরিষার কোনো রোগ বালাই নাই। তো আশা করছি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমাদের এই বছর সরিষার আবাদ খুবই ভালো হবে। আশা করছি বাম্পার ফলন হবে এবং যে সরিষা হয়েছে তাতে আশা করছি আমি একটা হিসেব করেছি যে আমাদের সিরাজগঞ্জ জেলায় প্রায় 1100 কোটি টাকার সরিষা উৎপাদন হবে। চলতি বছর জেলায় সরিষা আবাদ হয়েছে 87,125 হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজারের বাকখালী নদী দখলের প্রতিযোগিতা চলছেই। নদীর জমিতে কার আগে কে স্থাপনা নির্মাণ করতে পারে এ নিয়েই চলছে মহাকর্মযজ্ঞ। প্যারাবন ধ্বংস করিয়ে গড়ে তোলা হচ্ছে ভবন ও আবাসিক এলাকা। প্রকাশ্যে এমন কর্মযজ্ঞ চললেও নদী দখল মুক্তে শুধু তালিকা প্রণয়ন ও কর্মপরিকল্পনাতে সীমাবদ্ধ জেলা প্রশাসন। নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। রামু থেকে কক্সবাজার দৃষ্টিসীমায় দেখা মিলবে বাকখালী নদীর দুপাশ দখলের মহোৎসব। নির্মাণ হচ্ছে আধা পাকা অসংখ্য স্থাপনা। ভারতের মিজোরামের পাহাড় থেকে উৎসারিত 67 কিলোমিটার দীর্ঘ এক সময়ের খরস্রোতা বাকখালী নদীকে ঘিরে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। কালের বিবর্তনে সেই বাকখালী এখন রীতিমতো সরু খাল। লাগামহীন দখল প্রতিযোগিতায় নির্বিচারে ধ্বংস হচ্ছে প্যারাবনও। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে খুদ পৌরসভাও বাকখালীকে ব্যবহার করছে ময়লার ভাগাড় হিসেবে। পরিবেশবাদীরা বলছেন, রাজনৈতিক দলের ছত্রছায়া আর প্রশাসনের নড়বড়ে ভূমিকার সুযোগেই মরিয়া হয়ে উঠেছে দখলদাররা। হাইকোর্টের নির্দেশনা ছিল এবং আমাদের যে নদী আইনেও একটা নির্দেশনা ছিল যে নদীর জমি কেউ দখল করতে পারবে না। নতুন করে প্রতিদিন এখানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে এবং বাকখালী নদীর জায়গা দখল করা হচ্ছে। নদী মানুষের রাষ্ট্রীয় সম্মতি, নদীকে রক্ষা করা আমাদের মৌলিক অধিকার, সমস্ত মানুষের অধিকার। সেটা তো দখল করা যায় না, এটা প্রশ্নই ওঠে না। তো সরকার যদি চায় এটা দখল মুক্ত করা কোনো ব্যাপারে নাই। নদী রক্ষায় কর্মতৎপরতার দাবি জেলা প্রশাসনের। ইতিমধ্যে কক্সবাজারের নদীগুলোকে আইডেন্টিফাই করেছি, নদীগুলোর তালিকা প্রণয়ন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে সহায়তা জেলা প্রশাসন একত্র হয়ে এই কাজটি করেছে। তালিকাগুলো আমরা পাঠিয়েছি। বাকখালী নদীকে সামগ্রিক বিবেচনায় আমরা এটিকে বেছে নিয়েছি। জলাবদ্ধতা নিরসন সহ নদী কেন্দ্রিক পর্যটনের বিকাশে বাকখালীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার তাগিদ পরিবেশবাদীদের। এই বাকখালী নদী আর এগুলো প্যারাবন। এই বাকখালী নদীর পাশেই এভাবে দিন দুপুরে দখল করে নির্মাণ করা হচ্ছে বসত বাড়ি। আর এভাবেই দখল হয়ে যাচ্ছে নদীগুলো, হারিয়ে যাচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। যে নদীগুলো বেঁচে থাকা প্রয়োজন পরিবেশ প্রতিবেশের জন্য। তাই এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজারের কস্তুরাঘাট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে সুইজারল্যান্ডে WEF এর শীর্ষ সম্মেলনের প্রধান উপদেষ্টা সাইডলাইন বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জার্মান চ্যান্সেলরের সহযোগিতার আশ্বাস।
শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু, ১.৫ সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাবগুলি নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বললেন ফখরুল, সবাইকে ধৈর্য ধরার পরামর্শ। এবং জাতীয় বাজেটে নৌখাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ে বিকল্প নেই বললেন বক্তারা, প্রান্তিক জীবনমান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।